রেপো বা রিভার্স রেপো রেট পড়তে গেলে আমাদের আরো দুটো টার্ম আসে, ব্যাংক রেট আর এমএসএফ রেট। এর আগের ক্লাস থেকে আমরা এটা তো বুঝতে পেরেছি যে ব্যাংকের প্রয়োজন হলে আরবিআই থেকে টাকা নিয়ে আসতে পারে এবং সময়ের ভিত্তিতে কম বা বেশি সময়ের জন্য আলাদা আলাদা রেট হয়, যেমন রেপো রেট, টার্ম রেপো রেট, এলটিআরও এইরকম। কিন্তু শুরুর দিকে ব্যাপারটা এইরকম ছিল না। আরবিআই এস্টাবলিশমেন্ট হয় 1935 খ্রিস্টাব্দে এবং তখন থেকে এই সিস্টেমটা এরকম ছিল যে কম সময়ের জন্য হোক, মানে একদিন, দুদিন, 5 দিন বা এক সপ্তাহ হোক, বা বেশি সময়ের জন্য হোক, মানে 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর, যে সময়ের জন্যই হোক না কেন, ব্যাংক যদি আরবিআই এর কাছ থেকে টাকা নিয়ে আসতে চায় তাহলে একটা ফিক্সড রেট ছিল, ওই রেটটাকেই বলা হতো ব্যাংক রেট। ধরলাম ব্যাংক রেট ছিল 3%, তাহলে কোনো ব্যাংক আরবিআই এর কাছ থেকে একদিনের জন্য টাকা আনলেও 3%, এক সপ্তাহের জন্য টাকা আনলেও 3%, 1 মাস বা 6 মাসের জন্য টাকা আনলেও সেই 3%, বা তারও বেশি সময় 2 বছর, 5 বছর, 10 বছর এইরকম সময়ের জন্য টাকা আনলেও সেই 3% রেট। কিন্তু সময় যেতে যেতে দেখা যায় যে ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে টাকা আনে তখন অল্প কিছু সময়ের জন্য আনে, একদিন, 2 দিন বা 5 দিন, খুব বড় জোর হলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এইটুকু সময়ের জন্য টাকা আনে। লং টার্মে ব্যাংক আরবিআই এর কাছ থেকে টাকা নেওয়ার পরিমাণ খুবই কম, ফলে শর্ট টার্ম আর লং টার্ম এই দুটোর জন্য আলাদা আলাদা রেট করার কথা অনেকদিন ধরেই বলা হয়। আলটিমেটলি 1992 খ্রিস্টাব্দে গিয়ে ওই এলএএফ অর্থাৎ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি মানে রেপো আর রিভার্স রেপোর কনসেপ্ট আনা হয়। তারপর 2000 সালে গিয়ে রেপো, রিভার্স রেপো, টার্ম রেপো, এলটিআরও এই সমস্ত সিস্টেম চালু হয়ে যায়। ফলে তখন থেকে মানে 2000 সাল থেকে এই ব্যাংক রেট শুধু নামেই ছিল, এর তেমন কোনো অ্যাপ্লিকেশন ছিল না। তবে এখনো এই ব্যাংক রেট কিছু কিছু জায়গায় ব্যবহার হয়, যেমন ওই সিআরআর, এসএলআর, এই ক্লাসে বলেছিলাম যে ব্যাংক যদি তার সিআরআর বা এসএলআর ঠিকঠাক করে মেনটেন করতে না পারে তাহলে আরবিআই ওই ব্যাংকের উপর ফাইন বা পেনাল্টি লাগায়। তো ওই যে পেনাল্টি বা ফাইনটা লাগানো হয় সেটা আরবিআই তার ওই ব্যাংক রেটের উপর বেস করে লাগায়। তারপর এই ব্যাংক রেটটা আরেকটা জায়গায় খুব কমন ইউজ হয়, সেটা হলো বিল অফ এক্সচেঞ্জের রিডিসকাউন্টিং এর ক্ষেত্রে। সেটা কি? প্রথমে বলে বিল অফ এক্সচেঞ্জটা কি। ধরলাম দুটো কোম্পানি রয়েছে, একটা কোম্পানি জেড আর আরেকটা কোম্পানি এল। এই কোম্পানি হয়তো এর কাছ থেকে কিছু একটা জিনিস অর্ডার দিল যার দাম 3 লাখ টাকা। কি বললাম? এই কোম্পানিটা এর কাছে একটা 3 লাখ টাকার জিনিস অর্ডার দিল, তাহলে এই কোম্পানিটা একে ওই মালটা দিয়ে দেবে। এখন এই দুটো কোম্পানির ভেতর কথাবার্তা হলো যে এই কোম্পানিটা এখন একে পেমেন্ট করতে পারছে না, এই 3 লাখ টাকার পেমেন্টটা 1 সপ্তাহ পরে হয়তো দেবে, আর সেই হিসাবে এই কোম্পানি এগ্রি করে নিল। তাহলে এই কোম্পানি ওই 3 লাখ টাকার মালটা তো দিয়ে দিল, কিন্তু এই কোম্পানি পেমেন্ট হিসাবে একটা কাগজ ধরিয়ে দিল যেখানে 3 লাখ টাকার একটা এগ্রিমেন্ট থাকে। এই পেপারটাকেই বলা হয় বিল অফ এক্সচেঞ্জ। এই কোম্পানিটা এর কাছ থেকে মাল নিয়ে নিল, কিন্তু টাকার পরিবর্তে 3 লাখ টাকার একটা পেপার ধরিয়ে দিল। এই পেপারটাকেই বলা হবে কি? বিল অফ এক্সচেঞ্জ। এখানে লেখা থাকবে যে এই কোম্পানিটা 1 সপ্তাহ পরে একে এই 3 লাখ টাকা পেমেন্ট দিই। এবার এই ঘটনাটা ধরলাম আজকে হলো, তাহলে এই কোম্পানির কাছে গুডস চলে আসলো আর এই কোম্পানির কাছে একটা পেপার চলে এলো। এবার হয়তো এই কোম্পানিটা চাইলো যে আমার কাছে তো 3 লাখ টাকার একটা বিল অফ এক্সচেঞ্জ রয়েছে যেটা 7 দিন পরে আমি পেমেন্ট পাবো, কিন্তু ওই পেমেন্টটা আমার এখন দরকার, পুরোটা না হোক কিছুটা আমার এখন দরকার। সেক্ষেত্রে এই কোম্পানিটা কি করবে? এই কোম্পানিটা একটা ব্যাংকের কাছে যাবে, ব্যাংকে এই পেপারটা দিয়ে দেবে। ব্যাংকে যখন এই পেপারটা দেবে, ব্যাংক কিছু একটা টাকা কেটে রেখে বাকি টাকাটা একে দিয়ে দেবে, ধরলাম 10%। তাহলে এই কোম্পানিটা তার এই বিল অফ এক্সচেঞ্জটাকে ব্যাংকের কাছে জমা রাখবে, ব্যাংক 10% টাকা কেটে রেখে বাকি যে অ্যামাউন্টটা হয় মানে 2,70,000 টাকা সেটা এই কোম্পানিকে দিয়ে দেবে। তাহলে কালকে এই কোম্পানিটা 2,70,000 টাকা পেয়ে গেল। 1 সপ্তাহ পরে পেমেন্ট পেলে 3 লাখ টাকা পেত, কিন্তু তার যেহেতু আর্জেন্ট লাগবে সেই জন্য ব্যাংকের কাছে দিল, ব্যাংক 10% কেটে রেখে বাকিটা দিয়ে দিল। এই যে পার্সেন্টেজটা ব্যাংক কাটবে এটা এই ব্যাংক নিজে ডিসাইড করে। তাহলে এখন সিচুয়েশনটা কি হলো? ব্যাংকের কাছে এই 3 লাখ টাকার বিল অফ এক্সচেঞ্জ পেপারটা রইলো। এবার 1 সপ্তাহ পরে এই কোম্পানিটা যে 3 লাখ টাকা পেমেন্ট করার কথা ছিল, সে মানে এই কোম্পানিটা একে আর 3 লাখ টাকা পেমেন্ট না করে ডাইরেক্ট ব্যাংককে এই 3 লাখ টাকা পেমেন্টটা করে দেবে। তাহলে আগে এই কোম্পানিটা 1 সপ্তাহ পরে 3 লাখ টাকার পেমেন্ট পাবে ঠিক করেছিল, এখন এই ব্যাংকটা 1 সপ্তাহ পরে 3 লাখ টাকা পাবে সেটা ডিসাইড হলো। এবার 2 দিন পরে ব্যাংক হয়তো দেখলো যে আমার টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে হয়তো টাকা নেই, সেই টাকার জায়গায় আমার এই 3 লাখ টাকার বিল অফ এক্সচেঞ্জটা রয়েছে, এই কোম্পানি থেকে নেওয়া বিল অফ এক্সচেঞ্জটা রয়েছে। এই বিল অফ এক্সচেঞ্জের বদলে আমি এই কোম্পানি থেকে 1 সপ্তাহ পরে 3 লাখ টাকা পাবো, কিন্তু এই ব্যাংকের হয়তো 2 দিন পরেই টাকার দরকার। তাহলে এই ব্যাংক কি করবে? এই ব্যাংক এবার আরবিআই এর কাছে ওই বিল অফ এক্সচেঞ্জটা দিয়ে দেবে, আরবিআই এর কাছে এই বিল অফ এক্সচেঞ্জটা দিয়ে দেবে। সেক্ষেত্রে আরবিআই কি করবে? আরবিআই এর ওই যে ব্যাংক রেট আছে সেই ব্যাংক রেটের মাধ্যমে, ধরলাম ব্যাংক রেট হলো 7%, তো 3 লাখ টাকার বিল অফ এক্সচেঞ্জ 7% মানে 21,000 টাকা,
3 লাখ টাকা থেকে 21,000 টাকা মাইনাস করলে কত হয়? 2,79,000 টাকা। ব্যাংক এই আরবিআই কে যে 3 লাখ টাকার বিল অফ এক্সচেঞ্জটা দিচ্ছে তার বদলে আরবিআই 7% কেটে রেখে বাকি টাকাটা অর্থাৎ 2,79,000 টাকা এই অ্যামাউন্টটা ব্যাংককে দিয়ে দেবে। তাহলে বিল অফ এক্সচেঞ্জের বদলে ব্যাংকের আগে যাচ্ছিল কত? 2,70,000, এখন পাচ্ছে কত? 2,79,000, তাহলে 9,000 টাকা লাভ। এক সপ্তাহ পরে যদি এই কোম্পানির কাছ থেকে পেমেন্ট নিত তাহলে 3 লাখ টাকা পেত, সেই হিসাবে 30,000 টাকা লাভ হতো। কিন্তু যেহেতু টাকাটা ইমিডিয়েট দরকার এই জন্য আরবিআই এর কাছে দিয়ে দিচ্ছে, আরবিআই 2,79,000 দিচ্ছে, সেক্ষেত্রে 9,000 টাকা লাভ হচ্ছে, তো সেটা ব্যাংকের গেল। এখন কি হবে? এখন এই আরবিআই এর কাছে 3 লাখ টাকার এই বিল অফ এক্সচেঞ্জটা থাকবে। ওই এক সপ্তাহ পরে জেড যে পেমেন্টটা করার কথা ছিল, জেড এই পেমেন্টটা এবার আরবিআই কে ডাইরেক্ট করে দেবে। জেড যখন এই আরবিআই কে ডাইরেক্ট পেমেন্ট করে দেবে, আরবিআই এই বিল অফ এক্সচেঞ্জটা মানে বিল অফ এক্সচেঞ্জের একটা কপি আবার এই জেড কোম্পানিকে দিয়ে দেবে। আর এই কোম্পানি যখন আরবিআই কে পেমেন্ট করবে তখন সেই 3 লাখ টাকার পেমেন্টটাই করতে হবে। তো কেনা বেচার ক্ষেত্রে দেখলাম যে এই বিল অফ এক্সচেঞ্জটা শুধুমাত্র হাত বদল করছে। আর বিল অফ এক্সচেঞ্জ হাত বদল করার জন্য এই যে এখানে ডিসকাউন্ট হচ্ছে 10%, 7%, এখানে একবার ডিসকাউন্ট হচ্ছে, এখানে একবার ডিসকাউন্ট হচ্ছে, এই জন্য এই অ্যাকশনটাকে বলা হয় রিডিসকাউন্টিং অফ কমার্শিয়াল পেপার। তো এই রিডিসকাউন্টিং বা ডিসকাউন্টিং এর ক্ষেত্রে আরবিআই ওই ব্যাংক রেট অনুযায়ী ডিসকাউন্ট দেয়। তো এই হচ্ছে ব্যাংক রেট। এবারে বলি এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। যেমনটা আগে দেখলাম যে ব্যাংকের যদি প্রয়োজন হয় তাহলে ব্যাংক রেপো রেটের হিসাবে একদিনের জন্য ওই ব্যাংকের যে টোটাল এনডিটিএল অর্থাৎ টোটাল যে ভ্যালু তার 0.25% আরবিআই এর কাছ থেকে নিয়ে আসতে পারে। বোঝার সুবিধার জন্য আমি ধরলাম যে এই ব্যাংকটাই আছে, এই ব্যাংকের কাছে এনডিটিএল টোটাল 5,000 কোটি টাকা। তাহলে এই 5,000 কোটি টাকার ভেতর 4% হিসাবে 200 কোটি টাকা সিআরআর ফর্মে থাকবে, 900 কোটি টাকা এসএলআর ফর্মে থাকবে, 18%। তাহলে এই 2 আর 9 মানে টোটাল 1100 কোটি টাকা ব্যাংকের রিজার্ভে থাকলো। বাকি যে অ্যামাউন্টটা অর্থাৎ 3,900 কোটি টাকা, এই অ্যামাউন্টটা এই ব্যাংক লোন হিসাবে খাটিয়ে দিতে পারবে। এখন লোন হিসাবে খাটাতে গিয়ে বা ব্যাংকের অন্যান্য কাজবাজ করতে গিয়ে ব্যাংকের হয়তো এই টাকাটাই কুলালো না, বা কুলালেও হয়তো ব্যাংকের অন্য কোনো কারণে 10 কোটি টাকার প্রয়োজন। সেক্ষেত্রে ওই ব্যাংকটা কি করবে? আরবিআই এর কাছ থেকে একদিনের জন্য টাকা নিয়ে আসবে। 5,000 কোটির 0.25% কত হয়? 12.5 কোটি টাকা। তো আরবিআই এর কাছ থেকে 12.5 কোটি টাকা নিয়ে আসলো, তারপর ব্যাংকের প্রয়োজন 10 কোটি, তাহলে 10 কোটি লাগিয়ে দিল, বাকি 2.5 কোটি থেকে গেল। এখন ব্যাংকের হয়তো 10 কোটির থেকে বেশি অ্যামাউন্টের প্রয়োজন, হয়তো 20 কোটি টাকার দরকার। ব্যাংক এই 20 কোটি টাকাটা হয়তো এইখান থেকে ম্যানেজ করতে পারছে না, অন্য কোনো ভাবে ব্যাংকের হয়তো 20 কোটি টাকার প্রয়োজন, একদিনের জন্যই প্রয়োজন। সেক্ষেত্রে ব্যাংকের কাছে একটা অপশন থাকে যে ব্যাংক টার্ম রেপোর মাধ্যমে 0.75% মানে প্রায় 37.5 কোটি টাকা নিয়ে আসতে পারে। তবে টার্ম রেপোর ক্ষেত্রে সিস্টেমটা হলো যে ওটা প্রায় এক সপ্তাহের জন্য নিয়ে আসতে হয়, কিন্তু ব্যাংকের দরকার একদিনের জন্যই। একদিন পর ব্যাংক ওই টাকাটা হয়তো ম্যানেজ করে ফেলতে পারবে, কিন্তু এই একদিনের জন্য প্রয়োজন। সেই হিসাবে ব্যাংকে আরো একটা ফ্যাসিলিটি দেওয়া হয়, সেটাই হচ্ছে এমএসএফ। আরবিআই বলে যে এই এমএসএফ এর মাধ্যমে ব্যাংক টোটাল এনডিটিএল যে ভ্যালু আছে তার 1% আরবিআই এর কাছ থেকে নিয়ে আসতে পারে। রেপো রেটের মাধ্যমে যেরকম একদিনের জন্য 0.25% অর্থ নিয়ে আসতে পারে, এমএসএফ এর মাধ্যমে ব্যাংক তার এনডিটিএল এর 1% নিয়ে আসতে পারে। এনডিটিএল এর 1% কত হয়? 5,000 এর 1% মানে 50 কোটি। ব্যাংক এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির মাধ্যমে আরবিআই এর কাছ থেকে 50 কোটি টাকা পর্যন্ত নিয়ে আসতে পারে। তবে এই এমএসএফ এর ভেতরে আরেকটা কন্ডিশন আছে। রেপোর ক্ষেত্রে যেরকম যেখান থেকে পারুক একটা কোল্যাটারাল হিসাবে বন্ড বা সোনা বা অন্য কোনো মেটেরিয়াল জমা রাখতে হয়, এমএসএফ এর ক্ষেত্রে এই যে এসএলআর এ ব্যাংকের যে রিজার্ভ রয়েছে অর্থাৎ ক্যাশ, গোল্ড বা বন্ড বা সিকিউরিটি আকারে যে ইনভেস্টমেন্ট করা রয়েছে, যে রিজার্ভ রয়েছে, তার থেকে কোনো একটা জিনিস কোল্যাটারাল বা মর্টগেজ হিসাবে আরবিআই এর কাছে রাখতে হবে। কি বললাম? ব্যাংক যদি রেপো রেটের মাধ্যমে ব্যাংক থেকে টাকা আনতে যায় তাহলে যেখান থেকে খুশি সোনা বা অন্য কোনো গভর্নমেন্ট সিকিউরিটি পেপার নিয়ে আরবিআই এর কাছে জমা রাখে। কিন্তু ব্যাংক যদি এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এই রেটের মাধ্যমে আরবিআই থেকে টাকা নিতে যায়, সেক্ষেত্রে ব্যাংকের এসএলআর এ যে পেপার রয়েছে সেই পেপার থেকে একটা পেপার মর্টগেজ হিসাবে আরবিআই এর কাছে রাখতে হবে। আর এই এমএসএফ এর ধরুন এই ব্যাংকটা ম্যাক্সিমাম তার এনডিটিএল এর 1% পর্যন্ত টাকা নিয়ে আসতে পারে। এবার এই এমএসএফ সিস্টেমটাও কিন্তু আগে ছিল না। লাস্ট 2011 সালে এই এমএসএফ সিস্টেম চালু করা হয়। যখন এমএসএফ চালু হয় তখন এর রেট খুবই হাই ছিল, কিন্তু পরে 2012 সালে গিয়ে বলা হয় যে এমএসএফ এর রেট আর আরবিআই থেকে ডিসাইড করা ব্যাংক রেট এই দুটোর ভ্যালু সেম হয়ে যাবে। এবং তখন থেকেই অর্থাৎ 2012 সাল থেকে ব্যাংক রেটের ভ্যালু আর এমএসএফ এর ভ্যালু সেম। তো ব্যাংক আর আরবিআই এর ভেতর ট্রানজাকশন বা লেনদেনের জন্য যে রেট গুলো আছে সেইগুলো কি কি
এমএসএফ রেট, ব্যাংক রেট, রেপো রেট, টার্ম রেপো রেট, এলটিআরও, রিভার্স রেপো, এইগুলো। এর ভেতর সব থেকে হাই রেট থাকে হলো এমএসএফ বা ব্যাংক রেটের। যেমনটা বললাম যে এমএসএফ আর ব্যাংক রেট এই দুটোর রেট সেম, সেক্ষেত্রে এমএসএফ আর ব্যাংক রেটের পরিমাণটা সেম। এর থেকে একটু কম রেট হয় রেপো রেট। তাহলে এই রেটগুলোর ভেতর সব থেকে হাইয়েস্ট রেট হলো এমএসএফ বা ব্যাংক রেট। তারপর রেপো রেট, রেপো রেটের থেকে একটু কম হয় টার্ম রেপো রেট, টার্ম রেপো রেটের থেকে আরো একটু কম হয় এলটিআরও, এলটিআরও থেকে আরো কম হয় রিভার্স রেপো। বর্তমানে এই এমএসএফ বা ব্যাংক রেট এটা 6.25%। ব্যাংক রেট বা এমএসএফ রেট হলো 6.25%, রেপো রেট 6%, রিভার্স রেপো রেট 3.35%। মাঝখানে আরো দুটো রেট রয়েছে, টার্ম রেপো আর হচ্ছে এলটিআরও। এটা এই 6% এর থেকে কম, কিন্তু এর কোনো ফিক্সড রেট নেই। ব্যাংক আর আরবিআই এর ভেতর বার্গেনিং হয়, যখন প্রয়োজন হয় তখন বার্গেনিং এর মাধ্যমে এই দুটো রেট ঠিক হয়। তো মনিটারি পলিসিতে আমরা কোন কোন রেট দেখলাম? সিআরআর হয়ে গেছে, এসএলআর হয়ে গেছে, রেপো হয়ে গেছে, টার্ম রেপো হয়ে গেছে, এলটিআর হয়ে গেছে, রিভার্স রেপো হয়ে গেছে, ব্যাংক রেট হয়ে গেছে, এমএসএফ হয়ে গেছে। বাকি আরো পিএলআর, বিপিএলআর, বেস রেট, এমসিএলআর এইগুলো আছে। এগুলো এর পরের দিন গিয়ে বলবো।